আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো, তাই না সবাই? জি স্যার। জি স্যার। স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের এই যে সলিউশনটা আহ আমার এই সাবজেক্টের জন্য টোটালি কমপ্লিটেড। তোমরা কালকের মধ্যে এটা পেয়ে যাবে, মানে রিটেন পার্ট গুলো, বেসিক্যালি রিটেন পার্ট গুলো। আর গ্রামাটিক্যাল আইটেমের আসলে সাজেশন হয় না। এইটা আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনারিজ দিয়ে লাস্টের দিকে কিছু প্র্যাকটিস শিট আকারে তোমাদের দিব, যেগুলো ফাইনালি প্র্যাকটিস করার জন্য। বাট এখন যেটা গ্রামাটিক্যাল আইটেমের তো আসলে তেমন কোনো সাজেশন থাকে না বা হয়ও না। বাট এর বাইরে আমাদের যে রাইটিং পার্ট গুলো আছে সেগুলোর সাজেশন মোটামুটি এখানে সবকিছু এন্ট্রি করা আছে। তোমরা এখন এটা দেখে দেখে, আমিও পড়া দিব, তোমাদেরও কি হবে, উচিত হবে পড়ে ফেলা এবং এটা দেখে দেখে নিজের রাইটিং পার্ট গুলোর যত পড়াশোনা আছে এই জিনিসগুলো আগায় নেওয়া। বুঝতে পারছো? আচ্ছা, এটা কালকের মধ্যে ইনশাল্লাহ তোমরা হাতে পাবা, সমস্যা নেই। আর একটা বিষয়, আজকে আমাদের ক্লাসের আহ আগেই পরীক্ষা নেওয়ার কথা ছিল এবং আজকে সলভ ক্লাস দেওয়ার কথা ছিল বেসিক্যালি। বাট আমি চেষ্টা করছি যে দু একজনের যদি একটু গ্যাপ থেকে থাকে এখনো, তারা যেন পড়ে পরীক্ষাটা ভালো করে দিতে পারে, এই জন্য আমি কোশ্চেনটা শুক্রবারে দেই নাই। হ্যাঁ, আজকে কোশ্চেনটা যাবে তোমাদের গ্রুপে, এখনই হয়তো দিয়ে দিচ্ছে, আমি বলে দিছি। তো তখন তোমরা এটা নিয়ে তোমাদের যে কোনো একটা সুবিধা মতো সময়ে, 1 ঘন্টা সময় দেওয়া আছে, সেই সময় পরীক্ষা দিয়ে দিবা। আগেও বলা হয়েছে এটা নিয়ে পরীক্ষা কিভাবে দিবা না দিবা, এবং গাইডলাইন্সটাও তো অবশ্যই ওই যে ওই দিন আমরা গ্রুপে দিয়ে দিছিলাম। আজকে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের মোটামুটি অনেক স্টুডেন্টস এসছে আজকে। আজকের টপিকটা হচ্ছে আহ সহজ একটা টপিক, এবং এটা আমরা আগেও বলছিলাম তাই না, যে কানেক্টেড। আমাদের রাইট ফর্ম অফ ভার্বস আমরা যেটা পড়লাম সেইটার সাথে খুবই কি বলবো যে 80-90% কানেক্টেড একটা বিষয় হচ্ছে সেন্টেন্স কারেকশন। একই ধরনের নিয়ম কানুন, টুকটাক কিছু আলাদা বা বাড়তি নিয়ম কানুন পড়তে হয়। আচ্ছা, এখন এটাও একই ধারাবাহিকতায় সেন্টেন্স কারেকশনটা আমি বলবো যে নিয়ম পড়ে পারার মতো একটা টপিক। নিয়ম যদি জানো ভালো করে, যে কয়েকটা নিয়ম পড়াবো সেগুলো জানলেই তুমি ভালো করতে পারবা এই টপিকটায়। আর যদি পড়ো হালকা পাতলা, ওইভাবে মনোযোগ না, আবার হচ্ছে সবগুলো না পড়ো, তাইলে আসলে এটা কোনোভাবেই পারা পসিবল না। আর্টিকেল টার্টিকেল কিন্তু অনেক সময় এদিক সেদিক মিলায় ছিলায় করা যায়, বাট এইগুলো আসলে কোনোভাবেই সম্ভব না যদি তুমি নিয়ম কানুন না জানো। তো এই জন্য এগুলো পড়েই পারতে হবে, এবং পড়ার মতো টপিক এবং ইন্টারেস্টিং টপিক। আচ্ছা, এখন তাহলে শুরু করব। তার আগে বলবো যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস পর্যন্ত আমার যে পরীক্ষা নেওয়ার কথা ছিল, এই পর্যন্ত কি সবার পড়াশোনা মোটামুটি কমপ্লিট কিনা? স্যার মোটামুটি কমপ্লিট স্যার। আচ্ছা, মোটামুটি হইলেও ব্যাপারটা একটু অন্যরকম। ভালো করে পড়তে হবে। ব্যাপার ব্যাপার হচ্ছে ভালো করে পড়তে হবে, না হলে গ্যাপ থেকে গেলে কিন্তু আসলে এগুলো কাজ দিবে না। ওই যে অনেকেরই গ্যাপ আছে, আমি এই জন্য ওই দিন পরীক্ষাটা দেই নাই, যে এটা হয়তো ইফেক্টিভ হবে না। আমি আরো 1 দিন 2 দিন এই যে সময় দিলাম, এরপরে পরীক্ষাটা কালকের মধ্যে তোমরা দিয়ে দিবা। কালকে ধরো ক্লাসে জয়েন হওয়ার আগেই সন্ধ্যার দিকে 7টা 7:30 থেকে তোমরা পরীক্ষাটা দিয়ে ক্লাসে জয়েন হবা। বুঝতে পারছো? বা তোমরা দিতে পারো, যে কোনো সময় দিতে পারো, আমি সকালে কোশ্চেন দিয়ে দিব। এবার আসো, সলভ ক্লাসটা হবে লাস্টের দিন, মানে তোমাদের মঙ্গলবার যেদিন এক্সট্রা একটা ক্লাস দিচ্ছি না, 3টা করে ক্লাস, সেদিন হয়তো সলভ ক্লাস দিয়ে দিব কোশ্চেনের। ঠিক আছে? স্যার, সেন্টেন্স, আমরা কোশ্চেন সলভ করে কি সাবমিট করব? না না, এই কোশ্চেন এখন এটার কোনো সাবমিশন ইয়ে নাই। তোমরা নিজেরা জাস্ট লিখে রাখবা, 1 ঘন্টা সময়ের মধ্যে যতটুকু পারো ততটুকু লিখে রাখবা। আমি ওই দিন সলভ ক্লাসে এসে সেগুলো সলভ দিব, তোমরা নিজেরা নিজেরা মিলাবা, এবং রাইটিং পার্টটা আমরা পরে ইভ্যালুয়েশন করবো, এখন না। ওইটা তোমরা জাস্ট পড়ে লিখবা, এটুকুই আমি চাচ্ছি এখন পর্যন্ত। হ্যাঁ, এবং কিন্তু অবশ্যই পড়তে হবে, লিখতে হবে। আমি ভিডিও অন করে দেখাইতে বলবো তোমরা লিখছো কিনা। আপাতত এটুকুই রাখছি আমি। ইভালুয়েশন এক্সাম গুলো কত পাইলা কে, এগুলো এগুলো পরে যখন রেগুলার এক্সাম গুলো নিব তখন আসলে দেখাবো। এই 30-40 এক্সামে কে কত পাইলা এটা আসলে ম্যাটার করে না, এবং প্রথম দিকে এটা ডাজন্ট ম্যাটার। এখন যারা 20 পাবে 40-এর মধ্যে, পরবর্তীতে তারা 40 পাওয়ার পসিবিলিটিস থাকে। তো এখন ইভালুয়েট না করে আমরা জাস্ট এখন পড়াটা হচ্ছে কিনা সেই জন্য জিনিসটাকে জাস্টিফিকেশন দিব। যাই হোক, অনেক কথা বললাম, এখন পড়াই চলে যাচ্ছে। ঠিক আছে, দেখো, সেন্টেন্স কারেকশন দ্যাট মিন্স
এটা সহজ এবং বেসিক যেটা, এটা যে তোমার ভুল সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেন্টেন্সের বিভিন্ন জায়গায় ভুল থাকতে পারে। কিছু জিনিস খেয়াল করো, প্রথমে পড়ার আগে জিনিসটাকে ভালো করে জানতে হবে। প্রথমে বললাম হচ্ছে সেন্টেন্স কারেকশন, মানে হচ্ছে তোমাকে কারেক্ট করতে হবে সেন্টেন্সটাকে। প্রথম বিষয় হচ্ছে এটা। এখন সেই কারেকশনটা তোমার আমি বলবো যে হচ্ছে 60 to 70 বলা যায়। 70% ভুল থাকে হচ্ছে ভার্ব। কোথায়? ভার্বে। আর তোমাদের যে ভার কোশ্চেন গুলো দেওয়া থাকে কিছু ভুল থাকে হচ্ছে তোমার ধরো সেন্টেন্সের মিনিং এর দিক থেকে, বা টেন্সের দিক থেকে হতে পারে, বা ভয়েস চেঞ্জের দিক থেকে হতে পারে, বা তোমার হচ্ছে অর্থের দিক থেকে হতে পারে, এক প্রিপোজিশনের দিক থেকে হতে পারে, যে এই প্রিপোজিশনটা এখানে বসা উচিত ছিল না, ভার্বের এই ভার্ব তো বলছি প্রথমে, বাস এই শব্দটা এখানে উপযুক্ত না। হ্যাঁ, বা হতে পারে তোমার হচ্ছে যে এই যে নাম্বারিং থেকে ভুল হতে পারে। নাম্বার বলতে বোঝাচ্ছে যেখানে সিঙ্গুলার বসানো দরকার সেখানে হয়তো প্লুরাল বসাচ্ছে, বা যেটা সিঙ্গুলার সাবজেক্ট সেই অনুযায়ী ভার্বটাকে বসায়নি। হ্যাঁ, আবার হতে পারে অর্থের অসামঞ্জস্যটা আসতে পারে, যে বাক্যর অর্থ করলে এটা মিলছে না। তো এই যে কিছু এক্সট্রা ঝামেলাপূর্ণ জিনিসপত্র অর্থের দিক থেকে বলো বা বিভিন্ন দিক থেকে বলো থাকতে পারে। বাট বেশিরভাগ 60 to 70 বলতে বেশিরভাগই কিসে ভুল থাকে? ভার্বে ভুল থাকে। তো ভার্বের ভুলগুলো আমরা রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু পড়ছি, দ্যাট মিনস ওই নিয়মগুলো পড়লেই ভার্বের ভুলগুলো মোটামুটি আমরা ধরতে পারবো, কারেকশন করতে পারবো। আর দুই একটা এক্সট্রা নিয়ম আছে যেগুলো এখন আমরা একটু দেখবো, সমস্যা নেই। বাট রাইট ফর্ম অফ ভার্বস বলে ওইটা সবগুলোই আসলে হয়ে যায়, ভার্বের যে সব ভুল সেগুলো পারা যায়। আচ্ছা, এখন তার বাইরে যে সকল নিয়ম আছে সেগুলো খুব সুন্দর করে মাথায় রাখতে হবে, আর এগুলো পারার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস করা। তুমি যদি প্র্যাকটিস না করো ভালোভাবে, তাহলে ওগুলো মাথায় থাকবে না। এবং কিরকম ভুল এটাতে আছে না আছে এটা প্র্যাকটিস করে করে মাথায় নিয়ে আসতে হবে। আদারওয়াইজ এক একটা এক এক রকম মনে হবে অনেক কঠিন, ভেজাল লেগে যাবে। বাট কিছু জিনিস কানেক্টেড, একটা পড়লে ওই রকমই একটা জিনিস আসলে কিন্তু বোঝা যায়, এবং এটা বারবার প্র্যাকটিস করলে জিনিসটাকে ধরতে পারা যায়। তো আমরা চেষ্টা করব যতটুকুই পারবো প্র্যাকটিস করার, এবং বোর্ড কোশ্চেন গুলো একদম 10-15 বছর যা আছে পড়া শেষের সাথে সাথে প্র্যাকটিস করে ফেলার। দেখো, এখানে প্রথম যে নিয়মটা আমরা দেওয়ার চেষ্টা করছি যে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। দেখো এই জিনিসগুলো খেয়াল করো। দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে দা এর পরে এবং অফ এর পূর্বের ওয়ার্ড অনুযায়ী ভার্ব কারেকশন করতে হয়। এইটাও কি ভার্বের একটা ভুল, তাই না? জি স্যার। মানে ভার্ব কারেকশন করতে হবে রাইট ফর্ম ভার্বসে। আমরা এইটা ডিরেক্টলি কিন্তু ওইভাবে পড়ি নাই, কারণ ওইখানে ওইভাবে আসে না। বাট এইখানে পড়তেছি, তার মাধ্যমে ভার্বের আরেকটা এক্সট্রা নিয়ম পড়তেছি, এটা রাইট ফর্ম ভার্বসে আসলেও যেন পারি সেইভাবে পড়বো। আচ্ছা দেখো, আমরা এত বড় না পড়ে একটা উদাহরণ থেকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি। ইনকারেক্ট একটা সেন্টেন্স দেওয়া থাকবে, মানে সেন্টেন্সটা এভাবেই দেওয়া থাকবে, তোমার কোনো কিছু বলা থাকবে না, ভুলটা তোমাকে ধরতে হবে, শুদ্ধ শুদ্ধ করে তোমাকে লিখতে হবে। দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস আর ভেরি গুড। এখন দেখো, আমি রাইট ফর্ম অফ ভার্বস পড়ানোর সময় একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে সাবজেক্টের মূল অর্থটাকে বুঝতে হবে, তাই না? যে জি স্যার। সাবজেক্টে কি বলা হচ্ছে সেটার মূল অর্থটাকে বুঝতে হবে, তাইলেই বুঝতে পারবা সেটা সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট। এখানে দেখো দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস, আর আমরা ওইখানে পড়ছিলাম হচ্ছে দ্য কালার, COLOUR, দ্য কালার অফ দ্য ম্যাঙ্গোস, এরকম একটা সেন্টেন্স ছিল না? মনে পড়ে? জি স্যার। দ্য কালার অফ দ্য ম্যাঙ্গোস, আর এখানে আছে দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস। এখন দেখো এখানে ওইখানে ছিল হচ্ছে দ্য কালার অফ দ্য ম্যাঙ্গোস, অনেকগুলো আম ছিল ঠিক আছে, কিন্তু বুঝাচ্ছিল অর্থটা আমগুলোর রং। তাহলে সাবজেক্টের মেইন অর্থ ছিল আমগুলোর রংটা কেমন, তো রং তো সিঙ্গুলার জিনিস। এমনি ভাবেও দেখো এখানে দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের ব্যবহার ছিল। তার মানে অনেক সমষ্টিগত ছাত্রছাত্রীর ব্যবহার, সমষ্টিগত ব্যবহারটা কেমন ছিল সেটাকে বোঝাচ্ছে। তো এই দ্য বিহেভিয়ার এই সেন্সটা কি সিঙ্গুলার না? জি স্যার। জি স্যার। জি তো স্যার। সাবজেক্টের মেইন অর্থ দাঁড়াচ্ছে কিন্তু সিঙ্গুলার সেন্স। দ্যাট মিনস তোমার সিঙ্গুলার সাবজেক্ট হলে এই আর ভার্বটা কি থাকবে না, ইজ হবে? ইজ। ইজ হবে। ইজ হবে। আচ্ছা, এখন তারপরের সেন্টেন্সটা দেখো, দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তো
দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, এটার মানে হচ্ছে ক্লাসের ছাত্রছাত্রী সকল, তাই না? জি তাহলে স্যার। এখানে কিন্তু ছাত্রছাত্রীদের বোঝাচ্ছে, এখানে কিন্তু আর সিঙ্গুলার ভাবে বোঝানো হচ্ছে না, তো এখানে ইউজ দিলে ভুল হবে, এটা হবে হচ্ছে আর। আর তো এখানে শেখার বিষয় কি ছিল, আমরা ওইখানে একটু মানে ওয়াইডলি পড়ছি যে সেন্টেন্সের প্রধান অর্থটাকে বুঝতে হবে সাবজেক্টের। তো অর্থ বুঝতে অনেক সময় অনেকের একটু মনে হতে কঠিন লাগতে পারে, বা অনেকে নাও বুঝতে পারে, বা অনেকে চট করে করে ফেলতে পারে। এই কারণে নিয়মটা এইভাবে দেওয়ার চেষ্টা করছি আমি, যে দা এর পরে দেখো সিঙ্গুলার না প্লুরাল আছে। দা নাউন প্লাস অফ প্লাস আর একটা নাউন, তাই না? দা এর পরে বিহেভিয়ার একটা নাউন, অফ এর পরে দা স্টুডেন্টস একটা নাউন। তাহলে যে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন হইলে এই প্রথম যে নাউনটা, এটার অনুযায়ী তোমাকে ভার্বটাকে বসাতে হবে। তো এখানে বিহেভিয়ার সিঙ্গুলার ছিল, এই জন্য ইউজ হয়েছে। এখানে স্টুডেন্টস প্লুরাল ছিল, এই জন্য আর হয়েছে। এটা হচ্ছে মানে ঢালাও নিয়ম পড়লে যেটা হয়। এখন নিয়ম যে মাথায় ঢোকানো কতগুলা ঢোকাবা, ওই একটা নিয়মেই এখানে ওই যে রাইট ফর ভার্বস যেটা পড়ছিলাম ওইটা পড়লেই কিন্তু এই জিনিসগুলো আপনা আপনি বুঝার ক্যাপাবিলিটি চলে আসে। তারপরেও নিয়ম ধরে যদি ওইভাবে চেষ্টা করো, তাও তোমরা আসলে বুঝতে পারার কথা। বুঝতে পারছো এবার? বুঝছি স্যার। স্যার আসসালামু স্যার আলাইকুম স্যার। একটু ছোট স্যার আসসালামু করেন, আলাইকুম। সম্পূর্ণ দেখা স্যার যাচ্ছে একটা না। কথা বলতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার বলছিলাম কি স্যার, আমার এখানে স্যার কারেন্ট ছিল না স্যার, এই জন্য স্যার প্রথম 10 মিনিট স্যার আমি শুনতে পারিনি স্যার। স্যার এই যে আচ্ছা, এক্সামে প্রথম স্যার 10 মিনিটে কিছু পড়াই কোশ্চেনটা নাই। এক্সামের কোশ্চেনটা দিছে গ্রুপে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এক্সাম দিয়ে দিবা জাস্ট। স্যার ওই তো স্যার এখন তোমাদের যে কোনো সুবিধা মতো হ্যাঁ সময়ে স্যার এক্সাম এক্সামে দিয়ে স্যার দিবা। কোশ্চেনটা দেওয়া হবে স্যার কখন দেওয়া হবে স্যার? আচ্ছা স্যার, আর গ্রুপে স্যার কিভাবে স্যার মানে ছবিটা দিব স্যার, এটা একটু বলে ছবি দিলে দিতে ভালো হবে না, হতো এটা স্যার খাতায় একবার। লিখে রাখবা। আমি সলভ ক্লাস যেদিন আসবো সেদিন তোমাদের কারেকশন করানোর সময় তোমরা নিজেরা নিজেদের খাতা দেখবা, ঠিক আছে? সেন্টেন্স ওকে স্যার, কারেকশন থ্যাংক কি ইউ ভার্ব স্যার। কারেকশনের অংশ? হ্যাঁ, সেন্টেন্স কারেকশন কি ভার্ব কারেকশনের অংশ নাকি আলাদা কোনো টপিক স্যার? তুমি ফার্স্টে আসো নাই ক্লাসে? এই যে এতক্ষণ তো এগুলোই আলোচনা করলো। জি স্যার, তবে এই টপিক পাচ্ছি না তো বইয়ে, এই জন্য আর কি। না না, সেন্টেন্স কারেকশন আলাদা একটা টপিকই আছে, তোমাদের 2 নম্বরে আসে। বইয়ে পাবা, আচ্ছা আছে, আচ্ছা। খেয়াল করলে পাবা। হ্যাঁ, আছে। সেন্টেন্স কারেকশনের মধ্যে ভার্বে ভুল থাকলে ভার্ব কারেকশন, দ্যাট মিনস রাইট ফর্ম আর ভার্বস এর সাথে মিল আছে এটার। এটা অনেকবার বলা হয়েছে, সমস্যা নেই, নিজেও বুঝে ফেলবা। 2 নম্বর নিয়ম যেটা দেখো, দুটি স্যার ভিন্ন জাতীয়। স্ক্রিনটা ছোট করেন। একবার বলে বড় নাকি, একবার বলে ছোট, কেন? এই যে দেখাই তো যাচ্ছে। দেখা যাচ্ছে, সম্পূর্ণটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কেটে কেটে বোঝা যাচ্ছে, এই জন্য বলছি। না না, তুমি হয়তো জুম করে ফেলছো বা সামহাও প্রবলেম করছো, এটা ওইভাবে হওয়ার কথা না। সবার কাছে স্যার ঠিক ঠিক, আছে না? জি স্যার ঠিক স্যার আছে, ঠিক কোনো আছে তো, সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে। এতদিন ক্লাস নিচ্ছে, আজকে এসে নতুন সমস্যা দেখতেছি। হ্যাঁ, দেখো, দুটি ভিন্ন জাতীয় নাউন বা প্রোনাউন দ্বারা যুক্ত হলে, সরি, এন্ড দ্বারা যুক্ত হলে, নাউন বা প্রোনাউন এন্ড দ্বারা যুক্ত হলে ওই সেন্টেন্সের ভার্বটি প্লুরাল হয়। এটা মানে কি বলবো, জাতীয় নিয়ম, এটা অনেকবার আমরা দেখছি। সহজ কথা হচ্ছে, দুইটা দেখো, তৃষ্ণা এবং সঞ্চিতা এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাইলে এন্ড দ্বারা যুক্ত মানে দুইজনকেই বোঝাচ্ছে। তো দুইজনকে বুঝাইলে সেটা তো আর সিঙ্গুলার থাকে না, প্লুরাল হয়ে যায়, তাই না? এখানে ইজ দেওয়া আছে, তার মানে এটা ভুল হবে, আর হবে। এগুলো খুবই সহজ, এগুলো আমরা অনেক আগে থেকেই জানি বিষয়গুলো, বাট খেয়াল করতে হবে অনেক সময়। বাট এখন এই যে এন দ্বারা যুক্ত হইলেও যে সিঙ্গুলার হয়, এই জিনিসটাকে দেখতে হবে। হ্যাঁ, দেখো, প্রথমে যেটা বললাম যে এন দ্বারা যুক্ত দুটি নাউন বা প্রোনাউন হলে এটা প্লুরাল হয়, এই জন্য প্লুরাল ভার্ব বসবে। এবার আসো, দেখো কথাটা কি হচ্ছে, দুটি নাউন এন দ্বারা যুক্ত হলে প্রথম নাউনটির পূর্বে দা থাকলে ওই সেন্টেন্সের ভার্বটি সিঙ্গুলার হয়। কি বলছি, প্রথমটির আগে যদি দা থাকে। 3 আর 4 নাম্বার দুটা নিয়ম খুব সুন্দর করে খেয়াল করবা। আমি যদি বলি তোমাদের এই যেটা, দা প্রিন্সিপাল অ্যান্ড এটা তোমার হচ্ছে সেক্রেটারি দিছে, তো আমরা আরো সহজ করে দিই, সেটা হচ্ছে যে চিফ গেস্ট। আচ্ছা, গেস্ট, GUEST। আর একটা হচ্ছে দা প্রিন্সিপাল অ্যান্ড দা চিফ গেস্ট। আচ্ছা, এই পাশে চিফ গেস্ট আছে, ঠিক আছে। খেয়াল করো দা গুলো আর এন্ডটা, এখানে এন্ড, এখানে এন্ড থাকবে।
ওকে, দেখো তাহলে এখানে বলতেছি হচ্ছে দুটি নাউন বা প্রোনাউন। এখানে দেখো প্রিন্সিপাল, দায়ের পরে একটা আছে না, প্রিন্সিপাল একটা নাউন, আর জি এখানে আছে স্যার। হচ্ছে চিফ গেস্ট একটা নাউন, এবং মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। আর এখানেও দা প্রিন্সিপাল অ্যান্ড চিফ গেস্ট আছে, বাট এখানে এক্সট্রা আর একটা দা আছে, তাই না? জি স্যার। এই দাটাকে আমরা এখানে, দা গুলো খেয়াল করো, এখানে একটা দা, এখানে দুইটা দা, দুইটাই অ্যান্ড দ্বারা যুক্ত আছে, সেম হ্যাঁ। নাউন বা প্রোনাউন যেগুলো আছে। এখন তোমার খেয়াল করতে হবে, যদি যদি এখানে হচ্ছে দা না থাকে, দ্যাট মিনস এরা দুইজন একই ব্যক্তি। হ্যাঁ, যে প্রিন্সিপাল যদি সেই দা না হচ্ছে থাকে, তারা দুজন একই ব্যক্তি, যে প্রিন্সিপাল সেই চিফ গেস্ট। হ্যাঁ। মানে একই ব্যক্তিকে দুইটা ভাবে সম্বোধন করা হচ্ছে, যে প্রিন্সিপাল এবং চিফ গেস্ট যিনি, সে একই ব্যক্তি, সে হচ্ছে আমাদের প্রোগ্রামে উপস্থিত আছে। আর যদি বলতো দা প্রিন্সিপাল এন্ড দা চিফ গেস্ট, তাহলে চিফ গেস্ট একজন, প্রিন্সিপাল হচ্ছে আর আরেকজন। প্রিন্সিপাল আমার কথা আরেকজন। বুঝছো? জি স্যার। ধরো তোমার এলাকার মন্ত্রী কোন একটা প্রোগ্রামে আসছে, এখন তুমি বলতেছো সেটা হচ্ছে মিনিস্ট্রি এন্ড চিফ গেস্ট। হ্যাঁ, তার মানে সে, মন্ত্রী যে, সেই হচ্ছে চিফ গেস্ট। এন্ড যদি বলো দা মিনিস্ট্রি এন্ড দ্য চিফ গেস্ট, তাহলে মন্ত্রী একজন আসছে, আবার চিফ গেস্ট হিসেবে আরেকজন আসছে। এটা হচ্ছে খেয়াল করতে হবে। তাহলে দেখো এখানে যদি এরকম আসে, দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি আর অ্যাবসেন্ট, তাহলে এটা কি ভুল আছে না? দেখো প্রিন্সিপাল এর পরে এন্ড সেক্রেটারি, তাহলে যে প্রিন্সিপাল সেই কিন্তু সেক্রেটারি, এখানে কোনো দা সেক্রেটারি, কিন্তু তাহলে নাই। এখানে ইজ হবে। তাহলে এখানে আর হবে না, এটা হবে হচ্ছে ইজ। হ্যাঁ, আর যদি দেখো দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি, তাহলে এখানে প্রিন্সিপাল একজন, সেক্রেটারি আরেকজন, তাহলে আরেকজন, এখানে ইজ দেওয়া এজন্য কিন্তু আর ভুল, হবে। তখন আর হবে। দেখো এবার কথা বোঝা গেছে কিনা, না না বুঝলে আবার বলতেছি। জি স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছি। হ্যাঁ। এই যে জিনিসগুলো খেয়াল করতে হবে, এন্ড দ্বারা যুক্ত দুটো নাউন বা প্রোনাউনের দুটির আগে যদি দা থাকে, তাহলে এটা দুইজনকে বোঝায়, তাহলে প্লুরাল। আর যদি একটির আগে দা থাকে, প্রথমটির আগে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, মানে হচ্ছে যে দুইটা পদবি একজনকে বোঝাচ্ছে। ঠিক আছে, আর একটা নিয়ম আছে, এটাও খুবই ইন্টারেস্টিং নিয়ম। দেখো এগুলোর কারণে আসলে বেসিক্যালি তোমার ভার্বটা চেঞ্জ করতে হচ্ছে, কাইন্ড অফ রাইট ফর্ম অফ ভার্বসই করতে হচ্ছে আমাদের, বাট এক্সট্রা কিছু নিয়ম এগুলো, যেগুলো কারেকশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখন এটা কি দেখো, এই এন্ড দ্বারা যুক্ত এই ব্যাপারটা, এন্ড দ্বারা দেখো তিনটা সিচুয়েশন আসলো। নর্মালি একটা এন্ড দ্বারা যুক্ত হলে প্লুরাল হয়ে যায়, আবার দা যুক্ত হইলে কোন পাশে দা থাকবে তার জন্য একটা সিচুয়েশন আসে। আর একটা সিচুয়েশন হচ্ছে সমজাতীয় নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়, তাহলে সেটাকে একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে চিন্তা করতে হবে, এবং ভার্বটাকেও সিঙ্গুলার হিসেবে চেঞ্জ করতে হবে। সমজাতীয় নাউন গুলো কিরকম দেখো, আমরা যদি এরকম বলি টু অ্যান্ড টু মেক ফোর, এটা কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স। টু এবং টু, ঠিক আছে, দুই দুই চার হয় আমরা বলি, বাট টু আর টু তো একই জাতীয় নাউন, তাই না? তাহলে এটা যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে এই দুইটা মিলে একটা সিঙ্গুলার সেন্স তৈরি করে, তখন এটার ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে, মেক না হয়ে মেক্স হয়ে যাবে। আর একটা যদি দেই স্লো অ্যান্ড স্টেডি, স্লো এবং মানে ধীরতা এবং স্থিরতা, কাইন্ড অফ সিমিলার টাইপ নাউন না? স্লো অ্যান্ড স্টেডি, স্লোটাও জি স্যার, যেরকম, জি স্যার। স্টেডিটাও সেরকম। তো এইটার জাতীয় সেন্টেন্স যখন একই ধরনের নাউন প্রোনাউন থাকে, তখন এগুলোকে সিঙ্গুলার হিসেবে ধরতে হয়। তখন এই দেখো স্লো অ্যান্ড স্টেডি উইন না হয়ে উইন্স হবে, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দিই, এই নিয়মগুলো আসে। স্লো অ্যান্ড স্টেডি অনেকে উইন দিয়ে দেয়, না, এটা উইন্সই হবে। আরো কিছু আছে, যেমন চকলেট এন্ড চিপস, অনেক সময় আসে, এই সেন্টেন্সটাও দেখছি আমি কয়েকবার। চকলেট এন্ড চিপস যদি থাকে, এটাও সিঙ্গুলার হয়। আবার হতে পারে তোমার হচ্ছে আরেকটা আসছিল কোন যেন বোর্ডে, হর্স এন্ড ক্যারিজ, হর্স এন্ড ক্যারিজ মানে ঘোড়ার গাড়ি, বুঝছো? হর্স আর ক্যারিজ মানে হচ্ছে বাহন। তাহলে ঘোড়ার গাড়ি তো কি, ঘোড়ার গাড়ি যখন দেখছো কেউ ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি কিন্তু একটা গাড়ি বলে, তাই না? ঘোড়া আলাদা, গাড়ি আলাদা, ব্যাপারটা এরকম না। ঘোড়ার গাড়ি কি বলতে পুরা গাড়িটাকেই বলে। হ্যাঁ, ঘোড়াও থাকে সেখানে, গাড়িটা বাহনটাও থাকে, মানে লোড যেটাতে নেয়। তো দুইটা মিলে একটাই থাকে, তো হর্স এন্ড ক্যারিজ, এটা অনেক সময় আমি দেখছি কোশ্চেনে আসছে। তো এই যে কিছু কিছু কম্বিনেশন এইরকম নাউনের মনে রাখো, টু অ্যান্ড টু, স্লো অ্যান্ড স্টেডি, হর্স এন্ড ক্যারিজ, চকলেট এন্ড চিপস। বুঝতে পারতেছো?
তো এগুলো যদি আসে আমরা প্র্যাকটিসে আরো কিছু পাবো, হয়তো সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে, প্র্যাকটিস করলে জিনিসগুলো মাথায় চলে আসবে। তো এগুলো থাকলে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ সেন্টেন্সের সাবজেক্টটা তখন সিঙ্গুলার সেন্স মেক করে। এই পর্যন্ত বুঝতে পারছি সবাই, 5 নম্বর পর্যন্ত? জি স্যার, আসসালামু বুঝতে আলাইকুম পারছি। হ্যাঁ, জি স্যার, জি হ্যাঁ, শুনতেছি, বলো। স্যার একটা স্যার। কথা ছিল। হ্যাঁ, রুনা আগে বলো, তারপরে আরেকজন যে বলতেছো সে বললো। রুনা বলো, কি বলতেছো? নাকি আমি কিছু বলিনি? না কে জানি বলতেছিল তাইলে। বুঝতে পারছি। স্যার রেকর্ড স্যার ক্লাস যে দেয় ওগুলা বারবার কেন একটাই দেয়, অন্য নতুন নতুন কেন পাই না কোনটা? এই গ্রুপে? হ্যাঁ, গ্রুপে কি হয়েছে বুঝি নাই, ক্লিয়ারলি বলতে হবে তো। মানে আমি ভর্তি হয়েছিলাম অনেক দিন আগে, মানে ক্লাসও করতে পারিনি, লাইনে আসিনি তো সময় মতো, এই কারণে রেকর্ড ক্লাস গুলা যে দিয়ে দিছে ওগুলা আমি যেটাতে ঢুকি ওগুলাতে সব একই লাগে, হ্যাঁ, শুধু তো কি ইংলিশ করবো ক্লাস। এখন আমি? মানে আর যে অন্য সাবজেক্ট গুলা যে আছে ওগুলার কি ক্লাস হয় না? না, শুধু ইংরেজি ক্লাসই হয়। ও, আর ওগুলার তাহলে সাজেশন দিয়ে দিবে যেগুলা আছে? হ্যাঁ দিয়ে দিবে। আরেকজন কি বলতেছিল শুনি। স্যার চিপস এবং চকলেট দুটো আলাদা, তাহলে এটা এক হলো কিভাবে? আচ্ছা, চিপস এবং চকলেটস আলাদা না, এগুলো দুটোই স্ন্যাক্স জাতীয় খাবার, একই জাতীয় নাউন এগুলো, বুঝতে পারছো? সবগুলো স্লো এবং স্টেডিও কিন্তু আলাদা জিনিস। স্লো হচ্ছে ধীর গতি, এবং স্টেডি মানে হচ্ছে স্থিরতা, মানে স্থির হয়ে থাকা। তো দুইটা কিন্তু মিনিং আলাদা, কিন্তু জাতীয় মানে সেম টাইপ, বুঝতে পারছো? ওই চকলেটও যেরকম স্ন্যাক্স, চিপসও সেরকম স্ন্যাক্স, এই জন্য ওইটাকে একসাথে ধরা হয়, বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ, এটার মিনিং দুইটার এক হইতে হবে ব্যাপারটা এরকম না, ব্যাপার দেখতে হবে যে দুইটা একই জাতীয় নাউন কিনা, দুইটাই স্ন্যাক্স টাইপ, এই জন্য এরকম বলে। হ্যাঁ, ওই সমজাতীয় নাউন বলে। এটার ভাবটা একটা বুঝায়, মানে একটি মাত্র ভাব প্রকাশ, মানে চকলেট এন্ড চিপস মানে হচ্ছে অনেকের স্ন্যাক্স, এটাকে বলে স্ন্যাক্স। তো এই জন্য এটাকে একই ধরনের জিনিস চিন্তা করা হয়। ওকে, এবার আসি নাম্বার 6-এ। এটা আমরা রাইট ফর্ম ভার্বসেও পড়ছি, যে এভরি, ইচ এগুলো যদি থাকে, তাই না? ইচ, এভরি এগুলো দ্বারা যদি তোমার হচ্ছে সেন্টেন্স শুরু হয় তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট হয়। এবং অনেক সময় নো যদি থাকে, নো দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় সেটাও সিঙ্গুলার হিসেবে চিন্তা করতে হবে। যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল আর প্রেজেন্ট দিয়েছে। এখন দেখো এখানে কিন্তু একটু তোমার হচ্ছে ভুল হওয়ার চান্স আছে। কিরকম, যে ইচ বয় মানে প্রত্যেক বালক, আবার বলছে ইচ গার্ল মানে প্রত্যেক বালিকা, মনে হইতে পারে দুইজনকে বোঝাচ্ছে, মনে হতে পারে না? যে একজন বালক অথবা একজন বালিকা এরকম বোঝাচ্ছে না, এটা হচ্ছে ইচ বয় এন্ড ইচ গার্ল মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি একজন বালক অথবা একজন বালিকাকেই বোঝাচ্ছে। হ্যাঁ, ইচ থাকা মানেই হচ্ছে একজনকে বোঝানো। এখন সেখানে 14টা ইচ থাকলেও একই অবস্থা। তো এখানে ইচ অর বয় এন্ড দিল ইচ না গার্ল কেন? এটাও এন্ড দ্বারা যুক্ত থাকলেও এটা হচ্ছে সিঙ্গুলার, আর হবে না। কথা বোঝা গেছে? জি স্যার। and কি যেমন এখানে এখানে অরের ইচের অর্থ পরে, দিবে? হ্যাঁ, and কি এখানে অরের অর্থ দিবে স্যার, অথবা? এন্ড এর অর্থই দিবে, বাট পুরা জিনিসটা যখন চিন্তা করবো তখন একজনকে বুঝাবে। এন্ড তো আর অর হওয়া যাবে না, এন্ড এর অর্থ তো আর অর এর অর্থ হবে না। এন্ড মানে এবং, অর মানে অথবা, এটাই ঠিক আছে। ঠিক আছে, এখন যখন ইচ বয় এবং ইচ গার্ল বলা হয় তখন হচ্ছে প্রত্যেক বালক, আবার অনেক সময় তুমি যদি দুইটাকে একসাথে বলো, মানে প্রত্যেক বালক বালিকা যদি মিনিং হয়, এটার পুরো মিনিংটা হচ্ছে কি প্রত্যেক বালক বালিকা, বুঝতে পারছো? ইচ বয় এন্ড ইচ গার্ল মানে কি বলতো? প্রত্যেক বালক প্রত্যেক বালিকা। বালক এবং প্রত্যেক হ্যাঁ, বালক প্রত্যেক তো বালিকা। বালিকা। প্রত্যেক বালক বালিকা, তাহলে প্রত্যেক মানেই একজন। এখন সেটা বালক হবে নয় বালিকা হবে, এবার বুঝছো? জি স্যার। এই জন্য এটা সিঙ্গুলার। আচ্ছা, যেমন আরো আসতে পারে নো টিচার এন্ড নো স্টুডেন্ট, মানে ইচ টিচার এন্ড ইচ স্টুডেন্ট, এটাও যেরকম হয় নো টিচার এন্ড নো স্টুডেন্ট অনেক সময় ব্যবহার হয়, মানে কেউই না। কেউই না বলতে এটাও সিঙ্গুলার, তো এটা হচ্ছে ইজ হবে। খেয়াল স্যার করতে তার হবে এগুলো, মানে হ্যাঁ। ইজ এবং নো এই দুইটা থাকলেই বুঝতে পারবো, তাই তো? ইচ, যেটা এভরি, নো, হ্যাঁ এগুলো থাকলে সিঙ্গুলার, হ্যাঁ। আচ্ছা।
এগুলো রাইট ফর্ম ভার্বস কিন্তু আমরা একটা নিয়ম দেখছিলাম এগুলো এরকম। ঠিক আছে, নাম্বার 7 দেখো। এখানে আগেই পড়ছে এই নিয়মটা, আমার মনে হয় এখন আর খুব একটা পড়ানোর জরুরি নেই। যে ওই যে টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই, এগুলো আগেই পড়ছে। এগুলো থাকলে কি হয় বলতো, পূর্ববর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্বটাকে বসতে চেঞ্জ Continuous করতে verb হয়, তাই না? হ্যাঁ, যে correction. অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি কোনো নাউন বা প্রোনাউন যুক্ত থাকে, হ্যাঁ, এর সাথে আরো আছে টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, তো থাকে দেখো আকাশ অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স। আচ্ছা, এখানে হিজ ব্রাদার্স দেখে অনেকে প্লুরাল করতে পারি, যেমন এখানে প্লুরাল কারেকশনে ইনকারেক্ট সেন্টেন্স হিসেবে দিছে যে হ্যাভ দিয়ে দিছে, হ্যাভ মেড এ গুড রেজাল্ট। বাট আসলে হবে কি, অ্যাজ ওয়েল এর আগের সাবজেক্ট কি ছিল, আকাশ। এই আকাশ অনুযায়ী ভার্বটাকে চেঞ্জ করতে হবে। তো আকাশের সাথে কি হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাঁ, হ্যাজ আকাশ হবে। সিং। Yes, sir. তাহলে এখানে হ্যাজ দিয়ে কারেকশন করতে হবে। তাহলে দেখো, এই যে দেখো নাম্বার 8-এ আমরা বলছিলাম না ওই যে আইদার বা ইদার, নাইদার বা নিদার, দুই একটা প্র্যাকটিসে কিন্তু এগুলো আসছিল, তাই না? আমরা রাইট ফর্ম ভার্ব যখন প্র্যাকটিস করি তখন এই যে দুই একটা প্র্যাকটিস এগুলো এসেছিল। তো ওইটারই নিয়ম এখানে আমি পড়াবো বলে ওখানে পড়াইনি। এখানে দেখো কিভাবে আসছে জিনিসটা। আইদার বা ইদার যেভাবে উচ্চারণ করো সমস্যা নাই। অর আর নাইদার, মানে এটা কানেক্টেড ফ্রেজ। আইদার যেখানে থাকে সেখানে অর থাকে, নাইদার থাকলে নর থাকে। হ্যাঁ, এটার মানেটা দাঁড়ায় হচ্ছে হয় এটা নয় ওটা। আর নাইদার মানে বোঝায় হচ্ছে এটাও না আর ওটাও না, এরকম মিনিং। আমরা বাংলায় যখন এরকম বলে থাকি, ইংলিশটা এরকম করে। ঠিক আছে, এখন নিয়মটা কি? নিয়ম হচ্ছে অর এবং নরের, নিয়ম হচ্ছে এই সেন্টেন্স, এই জাতীয় সেন্টেন্সে অর এবং নরের পরবর্তী যে সাবজেক্টটা, মানে পরের যে সাবজেক্টটা রয়েছে সেটা অনুযায়ী ভার্বকে কারেকশন করতে হবে। দেখো, আইদার দে অর হিজ ব্রাদার আর গিলটি। আচ্ছা, আইদার এই যে অর, আর এখানে আছে দে আর হিজ ব্রাদার। তাহলে অর এর পরবর্তী সাবজেক্ট, অর এর পরবর্তী সাবজেক্ট এখানে কি? হিজ ব্রাদার। হিজ ব্রাদার। তাহলে এখানে হিজ ব্রাদার এর জন্য কি আর হবে না ইজ হবে? ইজ। brother ইজ। হিজ ব্রাদার তো guilty একজন, তাই না? ব্রাদার্স তো আর বলে না, একজনকে বলছে হিজ ব্রাদার। তো ব্রাদার ইজ ছেলে। গিলটি, মানে হয় তারা, না হয় তার ভাই দোষী। এটার মানেটা এরকম, ওই যে বললাম হয় এটা নয় ওটা, এরকম মিনিং। তাহলে দে দিয়ে কিন্তু চিন্তা করা যাবে না, এখানে অর এর পরবর্তীতে যেটা থাকবে সেটা অনুযায়ী করতে হবে। তেমনি ভাবে নাইদার হি নর হিজ ফ্রেন্ডস আছে নরের পরে, তাহলে আর হি আছে নরের আগে। তাহলে নর হিজ ফ্রেন্ডস প্লুরাল, এখানে প্লুরাল হিসেবে করতে হবে, হ্যাজ না হয়ে যাবে হ্যাভ। হ্যাভ। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 9টা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে তোমাদের পরীক্ষায়। খেয়াল করো কিভাবে জিনিসটা করতে হয়। এই যে দেখো, পার্সন রিলেটেড বিভিন্ন প্রবলেম আছে। হ্যাঁ, পার্সন রিলেটেড, পার্সন তো আমরা চিনি নাকি? পার্সন পড়ছি না, গ্রামাটিক্যাল আইটেম পার্সন। জি স্যার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড সেকেন্ড পার্সন আমরা পারসন, পড়েছি। থার্ড পারসন। হ্যাঁ, ফার্স্ট পার্সন মানে আমি, সেকেন্ড পার্সন মানে তুমি, আর থার্ড পার্সন মানে আমি তুমি বাদে বাকিরা। সহজ বাকি কথা। সব। আচ্ছা, এখন এখানে দুইটা সিচুয়েশন কাজ করে। এটা জাস্ট একটা ইটিকুয়েট টাইপ নিয়ম, মানে ইটিকুয়েট মানে হচ্ছে শিষ্টাচার, মানে ভদ্রতার অনুযায়ী, তোমার ফর্মালিটি অনুযায়ী কিভাবে বলার এক্সপ্রেশনটা কিরকম হবে সেইটার অনুযায়ী একটা নিয়ম আছে। সেটা হলো, ধরো দোষ স্বীকার টাইপ যদি কোনো কিছু বোঝানো হয়, তখন নিজে আগে স্বীকার করতে হবে, এরপরে হচ্ছে তোমার সামনে যে আছে তার কথা তাহলে বলতে আমার হবে, এবং লাস্টে যে তৃতীয় পার্সন যে তোমাদের সামনে নাই তার কথা তখন লাস্টে বলতে হবে দোষ স্বীকার করার সময়। আর যখন দোষ স্বীকার না হয়ে, ধরো তোমার কোনো প্রেইজিং টাইপের, মানে প্রশংসা জাতীয় কোনো কিছু বলতেছো, বা অন্য যে কোনো টাইপের জিনিস বলতেছো, হ্যাঁ, দোষী সাব্যস্ত না করে যেরকম কোনো কিছু বলা হয়, নর্মালি যদি বলা হয় কোনো কিছু, তখন তোমার সামনে যে আছে তাকে আগে বলবা যে ভাই আপনি ভালো করছেন ব্যাপারটা। তারপরে যে বলবা হচ্ছে ওই যে আরেক ভাই ছিল যে এখন নাই, সেও ভালো করছে কাজটা, আর সাথে আমিও আপনাদের সাথে ছিলাম, আমিও ভালো করছি। তাইলে ধরো যে ধরো কেউ চুরি করছে, হ্যাঁ, চুরি করে স্বীকার করার সময় সে করবে হচ্ছে আমার নিজেরটা আগে স্বীকার করতে হবে যে না আমি চুরি করছি। কথা বুঝছো? আর একজন তার সামনে যে আছে, মানে যে দুইজন কথা বলতেছে কে চুরি করছে কেমনে চুরি করছে, হ্যাঁ, তারপরে তোমার সামনে যে আছে তাকেও বলতো ভাই আপনিও তো আমার সাথে ছিলেন, আপনিও তো সমানভাবে দোষী।
আর লাস্টে যে যে আরেক থার্ড পার্টি সোর্স ছিল যে মানে হচ্ছে পিছনে পিছনে লাগছিল, তার কথা বলতে হবে যে সে তো এখন নাই, সেও আমাদের সাথে ছিল। তাহলে দোষ স্বীকার করার সময় নিজের ডাকে স্বীকার করবা, তারপরে সামনে যে বেটা আছে তারটা বলবা, তারপরে লাস্ট যে তোমাদের সামনে নাই তারটা আগে, তারপরে বলবা লাস্টে। আর যখন ভালো কিছু বলবা তখন সামনে যে আছে সে বেটারে একটু ভালো মতো তেল মারবা, যে ভাই আপনি কাজটা খুব ভালো করছেন। এরপরে ওই ভাই ছিল, সেও ভালো করছে, আর লাস্টে যে আমি ভালো কাজ করছি। তাহলে ভালো কাজের সময় লাস্টে নিজেরে বলবা, আর খারাপ কাজের সময় নিজেরা আগে বলবা। বুঝা গেছে? সহজ মোটামুটি কথা মনে রাখার। ইয়েস আর স্যার। এটা অনেক সময় অনেকে বলে 1 2 3 2 3 1, বা অনেক সময় 3 2 1ও অনেকে বলে। ওই দোষ স্বীকার না করা বোঝালে, যেটা ভালো কাজের সময় তোমার ওই 3 2 1ও বলে, মানে থার্ড পার্সনকে আগে বলো, সেকেন্ড পার্সনকে তারপরে বলো, তোমারে লাস্টে বলো। তো এটাও হয়, 3 2 1ও হয়, 2 3 1ও হয়, এটা নিয়ে সমস্যা নেই। তোমরা যেটা প্রেফার করো। আর 1 2 3 চেয়ে আমার মনে হয় যে ওই এই সেন্সটা কাজ করে, ভালো মনে থাকে। হ্যাঁ, কোনটা 1 2 3, কোনটা 2 3 1 বা 3 2 1, তখন মাথায় প্যাচ লেগে যাবে। আমার মনে হয় যে এই যে বাস্তবিক দিক থেকে চিন্তা করো, যে দোষ স্বীকার করলে ভাই আমাকে আগে বলতে হবে আমারটা, তারপরে আমার সামনে যে সেটা তাকে বলবো, লাস্টে যে নাই তাকে বলবো। বুঝতে পারছো? আর এর উল্টাটা হচ্ছে দোষ স্বীকার না করলে। এটা হচ্ছে আমার মনে হয় মনে রাখার সহজ সবচেয়ে উপায়। যেমন এখানে দেখো, ইউ হাবিব এন্ড আই আর গিলটি। আচ্ছা, তাইলে গিলটি মানে দোষী। তো দোষের হুম। ক্ষেত্রে তো বলবা আগে নিজেকে, তাহলে আই আগে আনো, তারপরে ইউ কে বলো, এবং ইউ লাস্টে হাবিবকে and বলো। আর গিল্টি। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা আছে যেমন জি স্যার। আই ইউ এন্ড আশিক আর অ্যাবসেন্ট। হ্যাঁ, এখন এইটা দেখো, এটা একটু চিন্তা করে বলতে, অ্যাবসেন্ট এটা ঠিকই আমার আছে, বোন এটা যে ইনকারেক্ট ব্যাপারটা এরকম না, এটা কারেক্টই আছে। হ্যাঁ, অ্যাবসেন্টও তো একটা নেগেটিভ কিছু, দোষ স্বীকার বোঝাচ্ছে যে কে কে অনুপস্থিত, তাই না? তো সেখানে আই ইউ এন্ড আশিক আর অ্যাবসেন্ট, এটাও ঠিক আছে। আবার এটাকে যদি এরকম হয়, যেমন প্রেজেন্ট বলতো, যদি প্রেজেন্ট বলার সময় কি উপস্থিত, এটা পজিটিভ বলতেছে না? তাহলে হুম। প্রেজেন্ট বলার সময় কিন্তু 2 3 1, মানে ইউ আশিক এন্ড আই আর এফস আর প্রেজেন্ট, প্রেজেন্ট বললে কিন্তু এটাই ঠিক আছে। তো এই তিনটা সেন্টেন্সই কারেক্ট, নিচের এই তিনটা সেন্টেন্সই কারেক্ট আছে। তাহলে এই কোনটা কিভাবে বসাইলাম সেই জিনিসটা খেয়াল করবা। দোষ স্বীকার বুঝাইলেই তোমার 1 2 3, আর দোষ স্বীকার না বুঝাইলে 2 3 1। আচ্ছা, লাস্ট নিয়ম আমরা পড়বো আজকে, 10 নাম্বার। যেমন দৈর্ঘ্য, প্রস্থ, পরিমাপ, স্থান, এগুলোর ভার্ব সিঙ্গুলার হয়। এই জিনিসটা রাইট ফর্মাল ভার্বসে আমার পড়ানো উচিত ছিল আরো ভালো করে। যাই হোক, এখানে বলে দিই, দৈর্ঘ্য, প্রস্থ, পরিমাপ, সময়, স্থান, হ্যাঁ, এগুলো বুঝাইলে ভার্ব হয় কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। কেমন দেখো, 20 মাইলস, মানে 20 মাইলস তো সিঙ্গুলার। মনে হচ্ছে যে অনেক মাইল, তাই না? 1 মাইলের বেশি, হুম। প্লুরাল মনে হচ্ছে, বাট না, এই 20 মাইলস বলতে বোঝায় দূরত্ব, একটা নির্দিষ্ট দূরত্ব, 20 কিলোমিটার, 20 মাইল দূরত্ব, একক একটা দূরত্বকে বোঝায়। যেমন যদি বলি 3 আওয়ার্স, মনে হচ্ছে অনেক আওয়ার, তাই না? বা 5 আওয়ার্স বা 10 আওয়ার্স, যেটাই বলো না কেন, 10 আওয়ার্স মানে 10 ঘন্টা সময়ের একটা স্প্যান কে বোঝায়। হ্যাঁ, সময়ের একটা খন্ডাংশকে বোঝায়, যে 10 ঘন্টা সময়। তো ওইটা কিন্তু মোটে একটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যায়। 20 মাইলস বলো, $1000 বলো, হ্যাঁ, 500 টাকা বলো, 20, তারপরে কি বলবো, তোমার পাউন্ড বা কেজি, 20 কেজিস বলো, বা 12 পাউন্ডস বলো, এগুলো ওজন যখন হবে তখনও এটা কি, সবগুলোই কি সিঙ্গুলার সাবজেক্ট, মনে থাকবে এটা। ইয়েস স্যার। আচ্ছা, এটা নিয়ে এগুলো আমরা তো আরো পরের দিন বিস্তারিত আলোচনা করব। এখন তোমরা যেটা করতে পারো, আজকে 10 নাম্বার নিয়ম পর্যন্তই থাকবে। আর এটা আজকে পড়তে বলবো না, তোমরা ওই রাইট ফর্ম অফ ভার্বসটাই ভালো করে পড়ে, আজকে যে কোশ্চেনটা গেছে এটা যে কোনো একটা সুবিধাজনক সময়ে আজকে, এখন পারলে এখনই শুরু করো, পরীক্ষাটা দিয়ে নিজেরা একটু নিজেদেরকে ইভালুয়েট করো কি অবস্থা না অবস্থা, বা যারা এখনো পড়েনি